কিসে অ্যানালগ সিস্টেমে মানে যে লাইট দিয়ে দিয়ে ক্লাস দিচ্ছে কিন্তু ওখানে আসলে যায়নি। আমি যখন বাস্তবে ক্লাস দিতে যে রুমে যাই কিন্তু ক্লাস নিয়ে তো যাইনি সেটাই বুঝছে। বেসিক ইলেকট্রনিক্স আচ্ছা, বেসিক ইলেকট্রনিক্স ক্লাসে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের সকল শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমাদের সাবজেক্টের নাম বেসিক ইলেকট্রনিক্স, সাবজেক্ট কোড 66811। আর আমি উপস্থাপন করছি মোহাম্মদ মেহেদি হাসান, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি। প্রথমে আমরা আলোচনা করি আমাদের কোর্স স্ট্রাকচার নিয়ে। আমাদের কোর্স স্ট্রাকচারের মধ্যে আছে আমাদের সাবজেক্ট কোড 66811। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনছো কথাগুলো। এই সাবজেক্টটি 2টা থিওরি ক্লাস হবে, 3টা প্র্যাকটিক্যাল ক্লাস হবে এবং এর ক্রেডিট হচ্ছে টোটাল 3। আমরা সবাই জানি যে 50 মার্কসে 1 ক্রেডিট হয়, তাহলে 3 ক্রেডিট মানে টোটাল মার্কস 150 মার্কস। এই 150 মার্কসকে আবার আমরা ভাগ করছি কয়েকভাবে, একটু খেয়াল করো। একটা হচ্ছে যে টিসি থিওরি কন্টিনিউয়াস, এর মধ্যে 40 মার্কস, থিওরি প্র্যাকটিক্যাল থিওরি ফাইনাল এর মধ্যে 60 মার্কস। এটা তোমাদের ফাইনাল এক্সাম হবে। আর কন্টিনিউয়াস মার্কস এটা তোমাদের ক্লাস আওয়ারে বিভিন্ন ধরনের কুইজ হবে, তোমাদের উপস্থিতি, তোমাদের বাহ্যিক আচরণ, এই সব কিছুর উপর ভিত্তি করে এই মার্কসটা দেওয়া হবে। আর প্র্যাকটিক্যালের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এর মধ্যে 25 রাখা আছে, আর প্র্যাকটিক্যাল ফাইনাল এর মধ্যে 25। তো এই সাবজেক্ট পড়ে আমরা যেটা শিখব সেটাও এখানে দেখো অবজেক্টিভসে দেওয়া আছে। একটা হচ্ছে যে আমরা এই সাবজেক্ট পড়ে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট, ইলেকট্রনিক মেজারিং আর টেস্টিং ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা লাভ করব। এবং আরও যেটা হবে যে আমরা এই সাবজেক্ট পড়ে বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইস, সেমিকন্ডাক্টর জাংশন এবং সেমিকন্ডাক্টর ডায়োড, এগুলোর উপর একটা পরিষ্কার ধারণা আমরা লাভ করব। এই সাবজেক্ট পড়ে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড এবং ডিভাইসের বিভিন্ন প্রয়োগ এগুলো আমরা জানতে পারবো। আমরা আরও জানতে পারবো রেকটিফায়ার সার্কিট কী, রেকটিফায়ার সার্কিটের কাজ কী, এটা কোথায় ব্যবহার হয়, এগুলো আমরা জানতে পারবো। আর এটা হচ্ছে ট্রানজিস্টর, লজিক গেট, এগুলো ইলেকট্রনিক্সের বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা শিখতে পারব। তো আমরা চ্যাপ্টার শুরু করার আগে প্রথমেই আমি কিছু বিষয় বলে নিই। তো সাবজেক্টের নামই হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। তো সুতরাং তোমরা বুঝতেই পারতেছো যে ইলেকট্রনিক্সের মূল বিষয় এটা। যদি বেসিক ইলেকট্রনিক্স ক্লিয়ারলি বুঝতে পারো তো পরবর্তী যে সাবজেক্টগুলো আসবে ওগুলো বোঝা তোমাদের জন্য সহজ হবে। এজন্য খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, বুঝতে হবে এবং প্র্যাকটিক্যালি এটা চিন্তা করতে হবে যেটা বলা হইতেছে। তো আমরা শুরু করি চ্যাপ্টার 1। তো এর আগে আর কিছু কথা আছে। এটা হচ্ছে যে তোমাদের একটা বই কালেক্ট করতে হবে। আমাদের কিছু প্রকাশনী আছে, হক পাবলিকেশন আছে, টেকনিক্যাল পাবলিকেশন আছে। তো এগুলো থেকে কোনো একটি বই তোমাকে কালেক্ট করতে হবে। আর বই কালেক্ট করার পরে তোমাকে আজকে যে সাবজেক্টটা হলো, যে টপিকটা পড়ানো হচ্ছে, এই টপিকটা তোমাকে সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। এবং যেদিন যে টপিকটা পড়ানো হবে ওই দিন ওই টপিকটা যদি তোমরা পড়ে ফেলো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমরা শুরু করি চ্যাপ্টার 1। প্রথমে চ্যাপ্টার 1এই তোমরা পাবা যে ইলেকট্রনিক্সের বিভিন্ন কম্পোনেন্ট এবং মেজারিং ও টেস্টিং ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা লাভ করা। তো প্রথমে আমরা ইলেকট্রনিক্সের ডেফিনেশনটা দেখি যে ইলেকট্রনিক্স আসলে কাকে বলে। দেখো এখানে লেখা আছে ইলেকট্রনিক্স comprises the physics, engineering, technology and applications that deal with the emission, flow and control of electrons in vacuum and matter and semiconductor.
তো আমি বুঝাই বলছি তোমাদের, ইলেকট্রনিক্স মূলত আলোচনা করবে শূন্য স্থানে অথবা কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে অথবা গ্যাসের মধ্যে ইলেকট্রন প্রবাহের কারণে যে কারেন্ট উৎপন্ন হয়। আমি আবার বলছি, ইলেকট্রনিক্সের মূল বিষয় হইতেছে শূন্য স্থানে, গ্যাসীয় পরিবেশে এবং সেমিকন্ডাক্টর ডিভাইস। এই তিনটা বিষয় তোমাদের মনে রাখতে হবে: শূন্য স্থান, গ্যাসীয় পরিবেশ এবং সেমিকন্ডাক্টর ডিভাইস। এই তিন ডিভাইসের মধ্যে ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে বা ইলেকট্রন প্রবাহ হওয়ার কারণে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তো এই বিষয়টাই ইলেকট্রনিক্সের মূল আলোচ্য বিষয়। এই বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে কিভাবে এবং সেটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, এটা আমাদের ইলেকট্রনিক্সের মূল আলোচ্য বিষয়। আচ্ছা, পরের টপিক দেখো, অ্যাক্টিভ আর প্যাসিভ কম্পোনেন্ট। তো এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, অ্যাক্টিভ একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সক্রিয়, আর কম্পোনেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে উপাদান। অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে সক্রিয় উপাদান। যেহেতু ইলেকট্রনিক্সে বিভিন্ন ডিভাইস ব্যবহার করা হয়, তাই এটা হবে সক্রিয় ডিভাইস। আর অ্যাক্টিভ ডিভাইসসমূহ সার্কিটে পাওয়ার প্রদান করে থাকে। অ্যাক্টিভ ডিভাইসসমূহ সার্কিটে পাওয়ার প্রদান করে থাকে। একটা সার্কিটকে চালনা করতে হইলে বা সার্কিটকে অ্যাক্টিভ করতে হইলে অবশ্যই সেখানে একটা পাওয়ার সোর্স থাকতে হবে। তো যে পাওয়ার সোর্সগুলো থাকবে এগুলো সবই অ্যাক্টিভ ডিভাইস। তো উদাহরণস্বরূপ এখানে আমরা জানি যে ব্যাটারি থেকে সাপ্লাই দেওয়া হয়, ডায়োড, ট্রানজিস্টর, এই সব কিছু ব্যবহার করা হয় পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এজন্য এগুলো হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস। আর কিছু আছে প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্টগুলো হচ্ছে নিষ্ক্রিয় উপাদান। এরা সার্কিটে কোনো পাওয়ার প্রদান করতে পারে না, কিন্তু এই কম্পোনেন্টগুলো পাওয়ারকে জমা করে রাখতে পারে এবং পরবর্তীতে সার্কিটের পাওয়ার কাজে ব্যবহার করতে পারে। আমি আবার বলছি, প্যাসিভ কম্পোনেন্টগুলো হলো নিষ্ক্রিয় উপাদান। এরা সার্কিটে কোনো পাওয়ার প্রদান করতে পারে না, কিন্তু এরা পাওয়ার জমা করে রাখতে পারে এবং সার্কিটের পরবর্তীতে পাওয়ার প্রয়োগ করার কাজে ব্যবহার করা হয়। কয়েকটা প্যাসিভ উপাদানের উদাহরণও দেওয়া আছে: রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। এই বিষয়গুলো আমরা ডিটেলস দেখব। প্রথমে আমরা রেজিস্টরের পরিচিতি দেখি। রেজিস্টর আসলে কি জিনিস, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আমার কথা, একটু মনোযোগ দিয়ে শোনো। রেজিস্টরের পরিচিতি আমরা প্রথমে দেখি। রেজিস্টর ইলেকট্রনিক্সের সর্বপ্রধান পার্টস বা কম্পোনেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট বা পার্টস। মোবাইল চার্জার থেকে শুরু করে রেডিও, টেলিভিশন, বাল্ব, সার্কিট, এমন কোনো ইলেকট্রনিক সার্কিট নাই যে এই পার্টস বা কম্পোনেন্টকে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ সকল ক্ষেত্রেই রেজিস্টর ব্যবহার করা হয়। সকল ইলেকট্রনিক সার্কিটে এই সাধারণ কম্পোনেন্টটি ব্যবহার করা হয়। এটি অনেক বহুল ব্যবহৃত কম্পোনেন্ট। রেজিস্টর হচ্ছে রোধক বা বাধা। রেজিস্টর অর্থ হচ্ছে রোধক বা বাধা। ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিটের তড়িৎ প্রবাহের মধ্যে বাধা সৃষ্টিকারীকে রেজিস্টর বলে। একটু বুঝতে হবে, ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিটে তড়িৎ প্রবাহের মধ্যে বাধা সৃষ্টিকারীকে রেজিস্টর বলে। আর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত বিঘ্নিত হয় বা বাধা পায়, এই ধর্মটিকে রেজিস্ট্যান্স বলে। অর্থাৎ রেজিস্টরের কারণে যে বাধা সৃষ্টি হইতেছে, এই ধর্মটিকেই রেজিস্ট্যান্স বলে। আর রেজিস্টরকে আর দিয়ে প্রকাশ করা হয়। রেজিস্টর একক হচ্ছে ওহম। রেজিস্টর সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে ফিক্সড রেজিস্টর হতে পারে, যেটা স্থায়ীভাবে আমি সার্কিটে বসাইতেছি, যেটা নির্দিষ্ট করা আছে, যে রেজিস্টরগুলো নির্দিষ্ট করা আছে কোন রেজিস্টরের কত মান। আর এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর হতে পারে, যে আমি রেজিস্টরের মানটাকে পরিবর্তন করতে পারতেছি। এই দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টর যেটার মানটা নির্ধারিত, ফিক্সড করা। এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর যেটার মানকে আমি পরিবর্তন করতে পারি। আচ্ছা, এখন তাহলে দেখো রেজিস্টরকে কিভাবে সার্কিটে প্রকাশ করা হয়। এটা হচ্ছে রেজিস্টরের ফিক্সড রেজিস্টরের প্রতীক, সিম্বল ফর এ ফিক্সড রেজিস্টর। আর একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। এই দুইভাবে সার্কিটে এই রেজিস্টরকে প্রকাশ করা হয়, সার্কিটে ব্যবহার করা হয়।
এখন আমরা দেখি প্র্যাকটিক্যালি রেজিস্টরকে বাস্তব ক্ষেত্রে ফিক্সড রেজিস্টর এবং ভেরিয়েবল রেজিস্টরকে কেমন দেখা যায়। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফিক্সড রেজিস্টর, 3টা ফিক্সড রেজিস্টরের ছবি দেওয়া আছে, আর ভেরিয়েবল রেজিস্টর এখানেও কয়েকটা ভেরিয়েবল রেজিস্টরের ছবি দেওয়া আছে। এগুলো প্র্যাকটিক্যালি এইভাবে এরকম দেখতে। এখন আমরা দেখব ক্যাপাসিটর। রেজিস্টরের পরে ক্যাপাসিটর। ক্যাপাসিটর অর্থ হচ্ছে ধারক। ক্যাপাসিটরকে অনেকটা রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়। ক্যাপাসিটরকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়। পার্থক্য শুধু এটাই যে এরা চার্জ ধরে রাখার ক্ষমতা অনেক কম। চার্জ ধরে রাখার ক্ষমতা অনেক কম। ব্যাটারির সাথে ক্যাপাসিটরের পার্থক্য এটা যে ব্যাটারি চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারে, আর ক্যাপাসিটর চার্জকে অল্প সময় ধরে রাখতে পারে। এর ক্ষমতা কম হতে পারে, সেটা 1 সেকেন্ডের 1000 ভাগের অনেক কম সময়। ক্যাপাসিটর এই চার্জ ধরে রাখার ধর্মকে ক্যাপাসিটেন্স বলে। এর আরেকটি অতি পরিচিত নাম হলো কনডেন্সার। ক্যাপাসিটর এবং কনডেন্সার একই বিষয়। এটি মূলত দুইটি ইলেকট্রোড এবং কন্ডাক্টরের মাঝে ডাইইলেকট্রিক বা ইনসুলেটর দিয়ে আলাদা করে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। ক্যাপাসিটর দুইটি ইলেকট্রোডকে পাশাপাশি বসায়, তার মাঝখানে যে শূন্য স্থান থাকে বা ডাইইলেকট্রিক পদার্থ থাকে, এই ব্যবস্থাপনার মাধ্যমে ক্যাপাসিটেন্স ধর্মটা তৈরি করা হয়। আচ্ছা, এখানে ক্যাপাসিটরের প্রতীক দেখতে পাচ্ছ তোমরা, যে আমরা ক্যাপাসিটরকে যদি সার্কিটে ব্যবহার করতে হয় তাহলে কিভাবে ব্যবহার করব। একটা হচ্ছে যে ক্যাপাসিটর দুই রকম হতে পারে। একটা হচ্ছে স্থির মানের ক্যাপাসিটর দেখতে পাচ্ছ তোমরা, আর এটা হচ্ছে পরিবর্তনশীল মানের ক্যাপাসিটর। এই দুই রকম ক্যাপাসিটর হয়ে থাকে। আচ্ছা, আমরা ক্যাপাসিটরও বিভিন্ন রকম হতে পারে। দেখো, এটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর। জাস্ট বাস্তবে এগুলো দেখতে কেমন একটা ধারণা পাবা তোমরা। এটা পোলারাইজড ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, আর এটা হচ্ছে মাইলার ক্যাপাসিটর। এই 3 ধরনের ক্যাপাসিটর আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে থাকি। পোলারাইজড ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, মাইলার ক্যাপাসিটর। এখন দেখো ইন্ডাক্টরের পরিচিতি। ইন্ডাক্টর হলো একটি প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইস। দেখো, আমি আগেই বলছিলাম যে 2 ধরনের ডিভাইস হয়ে থাকে, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। তো ইন্ডাক্টর একটি প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইস। আর ইন্ডাকটেন্স হলো ওই ডিভাইসের বৈশিষ্ট্য বা গুণ, যে গুণের কারণে পরিবাহিত ভোল্টেজ আবিষ্ট হয়। ইন্ডাকটেন্সে ইংরেজিতে এল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইন্ডাকটেন্স আমরা বুঝতে পারতেছি এটা, যে ইন্ডাকটেন্সের কারণে বা ইন্ডাক্টর ব্যবহার কারণে পরিবাহিতে কিছু পরিমাণ ভোল্টেজ আবিষ্ট হয়। সবই সংক্ষিপ্তভাবে বলছি আমি, তোমরা যদি বই পড়ো তখন এটা ডিটেলস তোমরা বুঝতে পারবে। দেখো, ইন্ডাকটেন্স আমরা যখন সার্কিটে ব্যবহার করব তখন কিভাবে ব্যবহার করব, ইন্ডাকটেন্সের প্রতীক দেওয়া আছে। আর প্র্যাকটিক্যালি ইন্ডাকটেন্সকে কিভাবে তৈরি করব, এই তার পেঁচানো আছে, এইটাকে এভাবে প্র্যাকটিক্যালি একটা ইন্ডাকটেন্স তৈরি করা হয়। দেখো, ইন্ডাকটেন্স মূলত আমরা ব্যবহার করি এলসি ট্যাঙ্ক সার্কিট বা টিউনিং সার্কিটে। এটা একটা ডাটা রিসিভার বা ট্রান্সমিট করার জন্য ব্যবহার করা হয়। আমরা যে মোবাইলের কথা বলি, তো ডাটা ট্রান্সমিট করা হয়, আবার সেটাকে রিসিভ করা হয়। তো এই ডাটা ট্রান্সমিটার এবং রিসিভারে এলসি ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করা হয়। এই এলসি ট্যাঙ্ক সার্কিটের একটা প্রধান উপাদান বা অন্যতম উপাদান হচ্ছে ইন্ডাক্টর। এরপর হচ্ছে রেজোনেন্স সার্কিট। রেজোনেন্স সার্কিট তোমরা আরও যত পড়তে থাকবা তো এগুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। ফিল্টার সার্কিট, চোখ কয়েল হিসেবে, ট্রান্সফরমার, মোটর, জেনারেটরে, সলিনয়েড বা স্পিকার সিস্টেমে, ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার হিসেবে এলভিডিটিতে ইন্ডাক্টর ব্যবহার করা হয়। এগুলো তোমরা যত পড়বা আস্তে আস্তে উপরে সেমিস্টারে উঠবা, তো এক একটা টপিক তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো আমরা বুঝতে পারলাম ইন্ডাক্টর হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসের কারণে পরিবাহিতে আমরা কিছু পরিমাণ ভোল্টেজ পাই। এখন আসো যে আমরা রেজিস্টরের মান নির্ণয় করতে চাই। আমি তোমাদের কয়েকটা স্লাইড আগে রেজিস্টর দেখাইছি, তোমরা রেজিস্টরটা যদি খেয়াল করতা
দেখো এই রেজিস্টারটা দেখো, রেজিস্টারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে 4টা দাগ দেওয়া আছে। প্রথমটাতে একটা সবুজ দাগ, তারপর একটা বেগুনি দাগ, লাল দাগ, এরপরে একটা গোল্ডেন কালারের দাগ দেওয়া আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। এই 4টাকে 4টা ব্যান্ড বলা হয়। এটা খেয়াল মনে রাখো আমরা কিভাবে করলাম। এখন আমরা পরের স্লাইডে যাই। এখন খেয়াল করো, আমরা 4টা ব্যান্ড দেখছি, 4টা দাগ দেখছি ওখানে। তো 4টা দাগকে মূলত 4টা ব্যান্ড বলা হয়। এখানে দেওয়া আছে প্রথম ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড, তৃতীয় ব্যান্ড, চতুর্থ ব্যান্ড। তো কালারগুলো বিভিন্ন রকম হইতে পারে। কালো কালার হইতে পারে, বাদামি কালার হইতে পারে, লাল কালার, কমলা কালার, হলুদ কালার। প্রত্যেকটা ব্যান্ডের আলাদা 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 নাম্বার দেওয়া আছে, সবুজ, নীল, বেগুনি, ধূসর। তো বিষয়টা তোমাদের বুঝতে হবে, যদি প্রথম ব্যান্ড কালো হয় তখন এর মান হবে 0। প্রথম ব্যান্ড যদি কালো হয় এর মান হবে 0। প্রথম ব্যান্ড যদি বাদামি হয় এর মান হবে 1। প্রথম ব্যান্ড যদি লাল হয় এর মান হবে 2। তো তোমাদের যেটা মনে রাখতে হবে, এই টেবিলটা তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কালো ব্যান্ড, বাদামি ব্যান্ডের জন্য কত মান হবে, যদি প্রথম ব্যান্ড হয় তখন কত মান হবে, দ্বিতীয় ব্যান্ড হলে কত মান হবে, তৃতীয় ব্যান্ড যদি বাদামি হয় তখন কত মান হবে। আবার লালের ক্ষেত্রেও প্রথম ব্যান্ড যদি লাল হয় তখন কত মান হবে, দ্বিতীয় ব্যান্ড যদি লাল হয় তখন কত মান হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তৃতীয় ব্যান্ড যদি লাল হয় তখন কত মান হবে, তো এটা মনে রাখতে হবে। এটা মনে রাখার একটা সহজ উপায় আমি তোমাদের বলি। ইংরেজিতে আমরা একটা ভার্স শিখছিলাম, বাই বাই রোজি, অন ইয়োর গোয়িং বার্মিংহাম ভায়া গ্রেট ওয়েস্টার্ন। বাই বাই রোজি, অন ইয়োর গোয়িং বার্মিংহাম ভায়া গ্রেট ওয়েস্টার্ন। তো এইটা যদি তোমরা মনে রাখো তাহলে এই পুরোটাই তোমাদের আয়ত্তে চলে আসবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টেবিল। এই টেবিলটা তোমাদের মনে, এখন দেখো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। মনে করো এখানে একটা উপরে রেজিস্টার দেখতে পাচ্ছ। তো রেজিস্টারের 4টা ব্যান্ড তোমরা দেখতে পাচ্ছ। প্রথম ব্যান্ডটা দেখো বাদামি কালারের, দ্বিতীয় ব্যান্ডটা কালো কালার, তৃতীয় ব্যান্ডের রং লাল এবং চতুর্থ ব্যান্ডের রং সোনালি। আমরা আগের স্লাইডটাতে যদি তোমরা খেয়াল করো তাহলে বাদামির প্রথম মানটা হচ্ছে 1, এরপর কালো, এর দ্বিতীয় মান হচ্ছে 0, এরপরে লাল, লালের তৃতীয় মান হচ্ছে 100। এটা তোমাদেরকে ওই টেবিলটা যদি মনে রাখো তখন এটা তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এখন আমি মানটা কিভাবে বের করব? মান বের করার আগে প্রথমেই তোমাকে কালারটা চিনতে হবে, যে প্রথম ব্যান্ডটা কোন কালারের, দ্বিতীয় ব্যান্ডটা কোন কালারের, তৃতীয় ব্যান্ডটা কোন কালারের, চতুর্থ ব্যান্ডটা কোন কালারের। এরপর কালার অনুযায়ী প্রথমে বাদামি ব্যবহার করছি, তাহলে এর প্রথম ব্যান্ডের মান কত এটা তোমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়তে কালো ব্যবহার করছি, এর ব্যান্ডের মান কত দ্বিতীয়তে যদি হয়, এটা মনে রাখতে হবে। তো এখন নিয়ম হইল যে প্রথম আর দ্বিতীয়, প্রথম ব্যান্ড এবং দ্বিতীয় ব্যান্ড, এই 2 ব্যান্ড পরপর বসবে। প্রথম এবং দ্বিতীয় ব্যান্ড পরপর বসবে, আর তৃতীয় ব্যান্ডের মান গুণ হিসেবে বসবে। তাহলে আমি যদি দেখো নিচে করে দেয়াই আছে, দেখো প্রথম ব্যান্ড ছিল বাদামি, এর মান ছিল 1, দ্বিতীয় ব্যান্ড ছিল কালো, এর মান ছিল 0, 1 আর 0 পাশাপাশি বসছে, আর তৃতীয় ব্যান্ড লাল, এর মান হলো 100। তো তৃতীয় ব্যান্ডটি গুণিতক হিসেবে বসবে, মনে রাখবা। প্রথম ও দ্বিতীয় ব্যান্ড পাশাপাশি এবং তৃতীয় ব্যান্ড গুণিতক হিসেবে বসবে। তো যেহেতু লালের তৃতীয় মান হচ্ছে 100, তাই 10 × 100, 1000 ওম, এটাকে আমরা 1 কিলো ওম বলতে পারি। 1 কিলো ওমে 1000 ওম হয়। আর চতুর্থ ব্যান্ডটি যেটি ব্যবহার হয়েছে এটা মনে রাখতে হবে, রেজিস্টারে চতুর্থ ব্যান্ডটিকে টলারেন্স ব্যান্ড বলা হয়। রেজিস্টারের চতুর্থ ব্যান্ডটিকে টলারেন্স ব্যান্ড বলা হয়। আমি রেজিস্টারটি যে সার্কিটে ব্যবহার করব
তো সর্বোচ্চ কত কম বেশি সে করতে পারবে। যেমন এটা হচ্ছে 1000 ওহম বা 1 কিলো ওহমের একটি রেজিস্টার, তোমরা দেখতে পাচ্ছ আমরা উদাহরণে দিছি 1 কিলো ওহমের একটি রেজিস্টার। তো এই 1 কিলো ওহমের রেজিস্টরের চতুর্থ ব্যান্ডটা দেওয়া হয়েছে সোনালী, চতুর্থ ব্যান্ডটা দেওয়া হয়েছে সোনালী। তোমরা যদি টেবিলটাতে খেয়াল করো তো সোনালীর চতুর্থ মান হইতেছে 10%, সোনালীর চতুর্থ মান হইতেছে 10%। তার মানে 10% আমি যে সার্কিটে ব্যবহার করব ওই সার্কিটে এই মানের 10% কম বেশি সার্কিটটিতে কোনো অসুবিধা করবে না, 10% কম বেশিতে সার্কিটটাতে কোনো অসুবিধা হবে না। এই তো চতুর্থ ব্যান্ডকে আমরা বলবো টলারেন্স ব্যান্ড। দেখো লেখা আছে যে কার্যক্ষেত্রে আমরা 1000 ওহম বা 1 কিলো ওহম এর 10% কম বা বেশি মানের রেজিস্টার ব্যবহার করতে পারবো। 1 কিলো ওহমের 10% কম বা বেশি মানের রেজিস্টার ব্যবহার করতে পারবো। এইভাবে আমরা মূলত একটি কালার কোডের মাধ্যমে রেজিস্টারের মান নির্ণয় করে থাকি। কালার কোডের মাধ্যমে রেজিস্টারের মান নির্ণয় করে থাকি। তোমরা যদি পরবর্তীতে তোমাদের বইতেও করে দেওয়া আছে, আমার লেকচারটাও যদি আবার তোমরা দেখো, তাই আমার আশা করি যে তোমরা এটা ক্লিয়ার হবে। এখন দেখো আমাদের প্রথম চ্যাপ্টারের শেষ টপিক, যে বিভিন্ন মেজারিং ইনস্ট্রুমেন্টের পরিচিতি এবং এদের কাজ। দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ, একটা অ্যামিটারের ছবি দেওয়া আছে, আর অ্যামিটার আমি সার্কিটে কিভাবে ব্যবহার করব সেই একটা ছবি দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামিটার ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং আইদার ডিরেক্ট অর অল্টারনেটিং ইলেকট্রিক কারেন্ট ইন অ্যাম্পিয়ার্স। অ্যামিটার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা একটা সার্কিটে ডিসি কারেন্ট অথবা এসি কারেন্ট অ্যাম্পিয়ারে পরিমাপ করতে পারে। আর অ্যামিটার সার্কিটে আমরা ব্যবহার করব সিরিজে। এই যে তোমরা সহজে দেখতে পাচ্ছ ব্যাটারির সাথে অ্যামিটার লাগানো আছে সিরিজে, এর সাথে একটা লোড লাগানো আছে। এই তাহলে আমরা অ্যামিটার ব্যবহার করি কারেন্ট পরিমাপ করার জন্য, সেটা ডিসিও হতে পারে এসিও হতে পারে। আর অ্যামিটার সার্কিটে সিরিজে লাগাতে হয়, মনে রাখতে হবে। এরপর দেখো ভোল্টমিটার। A voltmeter is an instrument used for measuring electrical potential difference between 2 points in an electric circuit. It is connected in parallel. দেখো ছবিতে দেখো, খেয়াল করো, ব্যাটারির সাথে একটি রেজিস্টরের মাধ্যমে একটি লোড লাগানো আছে। তো আমি যদি রেজিস্টরের অ্যাক্রসে বা রেজিস্টরের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা নির্ণয় করতে চাই, তাহলে ভোল্টমিটারটিকে রেজিস্টরের সাথে প্যারালালি লাগাতে হবে। দেখো প্যারালালি লাগানো সিস্টেম, তোমরা ছবিটা দেখো তোমরা সহজেই বুঝতে পারবে। আর একটি অ্যানালগ ভোল্টমিটারের ছবিও এখানে দেওয়া আছে, প্র্যাকটিক্যালি ভোল্টমিটারটি দেখতে এরকম। তাহলে বোঝার বিষয় যেটা, যে ভোল্টমিটার সার্কিটের ভোল্টেজ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, আর এটি সার্কিটে প্যারালালি লাগাতে হয়, মনে রাখতে হবে। এবার দেখো মাল্টিমিটার। মাল্টিমিটার হইতেছে a multimeter or a multitester, also known as VOM, volt, ohm and milliammeter, is an electronic measuring instrument that can measure voltage, current and resistance. অর্থাৎ মাল্টিমিটার ব্যবহার করা হয়, এর ব্যাপক কাজ। তো মূলত মাল্টিমিটার ব্যবহার করা হয় কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স, এই তিনটি উপাদানই মাল্টিমিটার দিয়ে আমরা পরিমাপ করতে পারি। তোমরা ছবিটা খেয়াল করো, দেখো এখানে সবার উপরের স্কেলে ওহমস লেখা আছে, অর্থাৎ এই স্কেল দিয়ে তুমি রেজিস্টার ব্যবহার করতে পারবা। এর নিচের স্কেলগুলোতে দেখো ডিসি লেখা আছে, ডিসি ভোল্টেজ মাপতে পারবা। আবার একদম নিচের লাল লাইনটাতে তুমি কারেন্টও পরিমাপ করতে পারবা। অর্থাৎ ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স এই তিনটাই আমরা মাল্টিমিটার দিয়ে পরিমাপ করতে পারি। তো নর্মালি মাল্টিমিটারে সিলেক্টর সুইচ থাকে, দেখো এই পাশের কানেকশন ডায়াগ্রামটা দেখো, সিলেক্টর সুইচ থাকে। যদি আমি ভোল্টেজ মাপতে চাই তো ভোল্ট অপশনে তোমার সিলেক্টর সুইচকে নির্বাচন করতে হবে। এরপরে যদি কারেন্ট মাপতে চাই তো কারেন্টের স্থানে তোমার সিলেক্টর সুইচকে লাগাতে হবে। আর যদি রেজিস্ট্যান্স মাপতে চাই তো রেজিস্ট্যান্স স্কেলে তোমাকে সিলেক্ট করতে হবে। তো এগুলো প্র্যাকটিক্যালি যখন তোমরা করবা তখন তোমাদের এই ধারণাগুলো আরও ক্লিয়ার হবে। তো এখন তোমরা যেটা মনে রাখবা যে আমরা মাল্টিমিটার দিয়ে
কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স, এই তিনটি উপাদানই আমরা পরিমাপ করতে পারি। যখন কারেন্ট পরিমাপ করব তখন মাল্টিমিটারকে সিরিজে সংযোগ করব, যখন ভোল্টেজ পরিমাপ করব তখন মাল্টিমিটারকে সার্কিটের সাথে প্যারালালি সংযোগ করব, আর যখন রেজিস্ট্যান্স পরিমাপ করব, এটা তোমাদের শিখতে হবে, প্র্যাকটিক্যালি যখন ক্লাস হবে তখন এটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এখন দেখো ফাংশন জেনারেটর, এটাও একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ইলেকট্রনিক্সের। Function generators are a form of test instrument that can generate waveforms with common shapes. ফাংশন জেনারেটরের মূল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েভ তৈরি করা, ওয়েভ শেপ তৈরি করা, যেমন মনে করো সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, পালস ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, সটুথ ওয়েভ। এগুলো তোমরা যত বড় হবা, যত উপরে সেমিস্টারে উঠবা, এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। বিভিন্ন ওয়েভ বিভিন্ন কার্যক্ষেত্রে ব্যবহার করা হয়, সাইন ওয়েভ ব্যবহার করা হয়, স্কোয়ার ওয়েভ ব্যবহার করা হয়। হ্যাঁ, তো যে ওয়েভগুলো ব্যবহার করা হবে এটা মূলত এক একটা সিগন্যাল। তো যে সিগন্যালগুলো ব্যবহার করা হবে, তো এটা তৈরি করার জন্য ফাংশন জেনারেটর বা সিগন্যাল জেনারেটর ব্যবহার করা হয়। এই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ক্যাথোড রে অসিলোস্কোপ, এর ব্যাপক পড়াশোনা তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোতে আছে। ক্যাথোড রে অসিলোস্কোপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যাথোড রে অসিলোস্কোপের ছবি দেওয়া আছে, এর ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এই ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। তো ক্যাথোড রে অসিলোস্কোপ মূলত সিগন্যাল জেনারেটর বা ফাংশন জেনারেটর, যে সিগন্যালটাকে আমরা তৈরি করব, এই সিগন্যালটাকে ডিসপ্লে করার জন্য অথবা সিগন্যালের রিপ্রেজেন্টেশন দেখার জন্য আমরা ক্যাথোড রে অসিলোস্কোপ ব্যবহার করে থাকি। আর এর মূল কাজটা হয় সাধারণত ওই এক্স ওয়াই অ্যাক্সিস, তোমরা করে আসছো, এক্স ওয়াই অ্যাক্সিসে ওই পয়েন্ট প্লট করে করে এই ওয়েভ শেপটা তৈরি করা হয়। তো মূলত ক্যাথোড রে অসিলোস্কোপ এক তো ডিসপ্লে করা হয় সিগন্যাল, আবার ক্যাথোড রে অসিলোস্কোপ দিয়ে আমরা একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি কতটুকু আছে, টাইম পিরিয়ড কতটুকু আছে, রাইজ টাইম, ফল টাইম, এই বিষয়গুলো তোমরা পরবর্তীতে শিখবা। তো এগুলো তোমাদের ক্লিয়ার হবে। তো আমার মনে হয় তোমরা আমরা প্রথম চ্যাপ্টারটা শেষ করে ফেলছি। প্রথম চ্যাপ্টারের মূল বিষয়গুলো দেখো। একটা হচ্ছে আমরা অ্যাক্টিভ প্যাসিভ কম্পোনেন্ট কী এগুলো শিখলাম, রেজিস্টর কী শিখলাম, ক্যাপাসিটর কী শিখলাম, ইন্ডাক্টর কী শিখলাম, কালার কোডের সাহায্যে রেজিস্টরের মান নির্ণয় করা শিখলাম, এবং বিভিন্ন ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্টের পরিচিতি লাভ করলাম। এখন বাসায় তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া থাক। একটা হচ্ছে আমার কালার কোড দিয়ে আমি তোমাদের একটা উদাহরণ দেখাই দিছি। তো ওই উদাহরণটা অনুসরণ করে তোমরা এই অ্যাসাইনমেন্ট দুটো তোমাদের খাতায় করবা, এবং পরবর্তী যখন ক্লাস শুরু হবে তখন এগুলো টিচারের কাছে সাবমিট করবা। দেখো ওই উদাহরণটার সাথে যদি এগুলো মিলাও তো একদম একই রকম, তোমরা সহজেই পারবা। দেখো এখানে দেয়া আছে একটি রেজিস্টরের গায়ে 4টি কালার আছে। প্রথমটার রং লাল, দ্বিতীয়টার রং হলুদ, তৃতীয়টার রং কমলা, আর চতুর্থ ব্যান্ড যেটা টলারেন্স ব্যান্ড এটা হচ্ছে সোনালি। এখন তোমাদের বের করতে হবে রেজিস্টরটির মান কত হবে। তোমরা উদাহরণটা ভালোভাবে একবার খেয়াল করলে এটা করতে পারবে। আচ্ছা, এখন আমাদের সময়ও শেষের দিকে। তোমরা কমেন্টসে প্রশ্ন করে রাখো, আমরা নেক্সট ক্লাসে প্রশ্নগুলোর উত্তর দিব। আর আগামী ক্লাসে আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। দ্বিতীয় চ্যাপ্টারে মূলত কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, পারমাণবিক গঠন, বিভিন্ন ধরনের ব্যান্ড, এই জিনিসগুলো আলোচনা করা আছে। তোমরা প্রথম বই ম্যানেজ করবা, প্রথম চ্যাপ্টারটা আজকেই ক্লিয়ার করবা, আর দ্বিতীয় চ্যাপ্টারটাও যদি সম্ভব হয় একটু পড়বা। এরপরে ক্লাসে আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।